জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। রাজশাহী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। ভারত থেকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি। দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, মত বিএনপির। আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলছে জামাত। নির্বাচনের আগে রায় কার্যকরের দাবি এনসিপির। ধানমন্ডি 32 নম্বরে ফের উত্তেজনা। বুলডোজার নিয়ে শেখ মুজিবের বাড়ির কাছে ছাত্র জনতা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, সেনা মোতায়েন। এবং এবার হবে দেশ রক্ষার নির্বাচন। সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক। আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা। তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের।
17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। যত দ্রুত শেখ হাসিনাকে ইন্ডিয়ার থেকে এনে দ্রুত কার্যকর করতে হবে। এটা শুধু রায় দিলেই হবে না, এটা কার্যকর দেখতে চাই আমরা শহীদ পরিবাররা। খবর শুনে আমার খুবই ভালো লাগতেছে যে ওর ফাঁসির রায়টা কার্যকর হোক। কার্যকর হইলে আমি আরও খুশি হব। যেদিন দেশবাসী আমরা শহীদ পরিবার দেখতে পারবো, সেদিন আমাদের সন্তানদের রক্তর কিছুটা হলে আমরা শান্তি পাবো। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। দেশ ছাড়ার সহযোগিতা করছে তাদেরকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের কথা হলো তাদেরকে আইনের আশ্রয়ে দাঁড়াতে হইব, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হইব। কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে? এই মেসেজটি ক্লিয়ার হবে যেদিন এই খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে ফাঁসিতে ঝুলানো হবে। সেদিন পুরো দেশবাসীর কাছে এবং আগামী যারা নেতৃত্ব দিবে তাদের কাছে এই মেসেজটি আরও পরিষ্কার হবে। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক রায়, ঐতিহাসিক অর্জন। আমাদের কাছে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যারা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, বা যারা আমাদের শহীদ বেড়ে জীবন দিয়েছে, হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে? যে 5টা অভিযোগে যে শেখ হাসিনা এবং আসাদুদ্দিন কামালের যে ফাঁসি হয়েছে, এটা আমরা আজকে মনে করতেছি যে অন্ততপক্ষে আমাদের আহতদের এবং শহীদদের যে রক্তের কিছুটা হলেও ঋণ শোধ হয়েছে। তো থ্যাঙ্কস গড এবং প্রসিকিউশনে যারা ছিল তাদেরকে ধন্যবাদ যে আমরা খুব দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম। আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা, এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সর্বস্তরের মানুষ। স্লোগানে মুখরিত আশেপাশের এলাকা। উচ্চারিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি। দুপুর 12টার পর রায় পড়া শুরু হলে সবার নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অবশেষে বিকেল 3টায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছাত্র জনতা। কেক কাটার পাশাপাশি বের হয় আনন্দ মিছিল। আজকের সেই রায়ের দ্বারা সকল জনগণই ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করছে। হাসিনার ফাঁসি হয়েছে, এই নিয়ে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এ সময় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান ছাত্র জনতা। এখন আমাদের একটাই আশা, শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। রায় কার্যকর করা গেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন জুলাই যোদ্ধারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনা ও কামালের ফাঁসি রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। This witness
জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় উচ্ছ্বাস। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই রায় ক্ষমতার অপব্যবহারকারী রাজনৈতিকবিদদের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন তার মা ও ভাই। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে কার্যকারী জানি হয়, এটা আমার চাওয়া। আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। রায়ে সন্তোষ প্রকাশ করেছে অভ্যুত্থানের শহীদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারও। এখন রায় কার্যকরের অপেক্ষা পরিবারটির। রায় হয়েছে বালা, আমরা আনন্দিত, কিন্তু ওই দিন আনন্দিত হব যেদিন রায়টা কার্যকারী হয়। খুলনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। শুধু রায় দেওয়া নয়, দ্রুত কার্যকর না হলে সংগ্রাম চলবে বলেও জানায় ছাত্র জনতা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রায় ঘোষণার পর নীলফামারীতে মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে একে অপরকে মিষ্টি খাওয়ায় আইনজীবীরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামাত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারা সহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন নায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। পলাতক আসামি কোথায় আছে, তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে, নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন। এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই। আমরা সরকারকে, আদালতকে ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা সহযোগিতা। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কার্যকর করতে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি পাঠানো হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পাশের দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে।
জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির দণ্ড ঘোষণায় সন্তোষ জানান আসিফ নজরুল। শান্তি পাবে। বলেন এই রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয় হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে। শান্তি পাবে আবু সাইদ, মুগ্ধ সহ জুলাই শহীদরা। এ সময় শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র ঘটনা ঘটেনি, জনমনে কোনো আতঙ্ক নেই, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে। হাসিনা ও কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতিতে অন্তর্বর্তী সরকার বলেছে, যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, ইট পাটকেল ছুড়ে পাল্টা জবাব আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের রণক্ষেত্র ধানমন্ডি ৩২। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর শুরু হয় সংঘর্ষ, যা থেমে থেমে চলছে। আহত হয়েছেন অনেকে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আইন শৃঙ্খলা বাহিনীর ইট পাটকেল ছুড়ে জবাব দিচ্ছে ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলছে সংঘর্ষ। কখনো শিক্ষার্থীরা পিছু হটে, আবার কখনো আইন শৃঙ্খলা বাহিনী। এ যেন চোর পুলিশ খেলা। ধানমন্ডির ৩২ নম্বর ঢুকতে চাইলেই বাধা দিচ্ছে পুলিশ, আর বেঁধে যাচ্ছে সংঘর্ষ। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এসে পৌঁছান শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরেও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ও ইট পাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর 12টা থেকে ধানমন্ডির ৩২ নম্বরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা। প্রতিবারই বাধার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। বারবারই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং থেমে থেমে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং শিক্ষার্থীদের ইট পাটকেলের মাধ্যমে রণক্ষেত্র পরিণত হয়েছে। 3 দফা রণক্ষেত্র হওয়ার পরেও এখনো থামেনি তাদের এই সংঘর্ষ। দুই পক্ষই অনড় অবস্থানে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের ভিতরে প্রবলভাবে প্রবেশ করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরাও বলছে যতক্ষণ পর্যন্ত না তারা ভিতরে প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবে না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাসুদ, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের যে অবস্থা সেটি একেবারে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরের যে গোলচত্বর, সেই গোলচত্বর অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা তাদেরকে 3 দিক থেকে ঘিরে রেখেছেন। একটি হচ্ছে কলাবাগানের দিকের যে সড়ক রয়েছে সেই সড়কে, আরেকটি রয়েছে ধানমন্ডি ২৭ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসার যে সড়কে সেই জায়গাটিতে, আরেকটি হচ্ছে ধানমন্ডি ৩২ থেকে পান্থপথ যাওয়ার যে সড়কটি সেই সড়কে। 3টি সড়কে শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা একেবারেই তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন। তারা যেটি বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই যে ধানমন্ডি ৩২ নম্বরের যেই খণ্ডিতাংশগুলো রয়েছে ভবনের, সেই ভবনটি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঘুরিয়ে দিয়ে সেটি মাঠের মতো
করতে পারবেন এবং এটিকে মাঠ বানানোর জন্য ছেড়ে দিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে এই সড়কের অবস্থান থেকে তারা এক চুলো পিছু হটবেন না। আইন শৃঙ্খলা বাহিনীও সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কখনোই তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে তারা থাকবেন, তাদের উপস্থিতিতে কখনোই এভাবে কোনো ভবন ভেঙে দেয়া যাবে না এবং কেউই আইন যাতে হাতে তুলে না নেয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে হ্যান্ড মাইক দিয়ে বারবারও বলা হচ্ছে যে তারা যাতে নিরাপদ দূরত্বে থাকে এবং কখনোই যে এই জায়গাটিতে আইন শৃঙ্খলা বাহিনী আছে কর্ডন করে রেখেছে সেখান থেকে যাতে তারা সরে যায়। এবং বারবারই আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসার চেষ্টা করেছে তখনই আমরা দেখেছি যে তাদের যে সংঘর্ষ সেটি বেঁধেছে। এবং এখন আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা এখানে যারা ছিলেন তারা এখন সন্ধ্যার যে মাগরিবের নামাজ সেটি তারা আদায় করছেন এবং একপাশে সড়কে আগুন জ্বালিয়ে তারা সেটির সামনে দাঁড়িয়ে তারা তাদের যে মাগরিবের নামাজ তারা সেটি আদায় করছেন এবং সেটি আদায় করে তারা এখানেই তাদের যে অবস্থান সেটি তারা নেবেন। এবং অন্যান্য যে সড়কগুলোর কথা বললাম সেই সড়কে একই অবস্থা, তারা তাদের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছে। কখনো কখনো তারা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে ধাওয়া দেয়, আবার কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধাওয়া দেয় এবং এই যে ধাওয়া চোর পুলিশ খেলা, এই চোর পুলিশ খেলা চলছে সেই দুপুর থেকে সকাল 11:30 থেকে তাদের এই ধানমন্ডি মুখী যে পদযাত্রা সেটি শুরু হয়েছিল বুলডোজার নিয়ে, সেটি ধানমন্ডি 32-এ এসে শেষ হয়েছে 12টায়। 12টা থেকে তারা ধানমন্ডি 32 ঢোকার চেষ্টা করছে, সেটি তারা না পেরে তারা 12:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে, প্রথমে পুলিশের সাথে, পরে পুলিশের বাধা অতিক্রম করে ঢুকতে গেলে তারপরে সেনাবাহিনী চলে আসে এবং সেনাবাহিনী যখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং তখন তাদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, পরবর্তীতে ইট পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে সেটি রণক্ষেত্রে পরিণত হয়। সেই যে রণক্ষেত্র সেটি এখনও চলমান রয়েছে, প্রত্যেকটি সড়কে ইট পাটকেল যেই দৃশ্য সেটি একেবারেই ইট পাটকেলে ভরে গেছে, পাশাপাশি টিয়ার শেলের যেই খণ্ডিতাংশ, সাউন্ড গ্রেনেডের যে খণ্ডিতাংশ সেগুলো আমরা পরে থাকতে দেখছি ছড়িয়ে ছিটিয়ে। এবং এই যে আশপাশের পুরো এলাকা যে টিয়ার শেলের যে ধোঁয়া, সেই ধোঁয়াই কিন্তু ছড়িয়ে গেছে এবং সবাই সড়কে আগুন জ্বালিয়ে সেটি প্রতিরোধের চেষ্টা করছে। আমরা যে এই প্রথমে এখানে সেনাবাহিনী এসেছিল, পুলিশ এসেছিল, পুলিশের পরে সেনাবাহিনী, সেনাবাহিনীর পরে র্যাব এবং সবশেষ বিজিবির সদস্যরা এখানে এসেছেন এবং তারা এসে তাদের যেই নিরাপদ দূরত্ব সেই নিরাপদ দূরত্বটি তারা ধরে রাখার চেষ্টা করেছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলেছে যে তারা এখানে তাদের যে শক্ত অবস্থান সেটি তারা রাখবেন এবং তারা তাদের এই যে অবস্থান সেই অবস্থানটি তারা ধরে রাখবেন। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে ধাপে ধাপে তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তারা দিয়েছে। দুপুরের পর যখন রণক্ষেত্র তৈরি হয় তখন তারা প্রথমে পুলিশের পরে সেনাবাহিনী, সেনাবাহিনীর পরে র্যাবের পরে বিজিবি, এভাবেই কিন্তু তাদের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তারা সাজিয়ে তারা 32 নম্বর যে ঢোকার যে চেষ্টা আইন শৃঙ্খলা শিক্ষার্থীদের সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং তারা তাদের যে অবস্থান সেটি এখনও ধরে রেখেছেন এবং তারা বলেছেন দুই পক্ষই অনড় অবস্থানে আছেন যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখান থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে সরবে না। আবার শিক্ষার্থীরাও বলেছে যতক্ষণ পর্যন্ত না তারা এই যে 32 নম্বর ভেতরে ঢুকতে না পারে ততক্ষণ পর্যন্ত তারাও রাস্তা ছাড়বে না। এই ছিল আসলে ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর। ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান রয়েছে ধানমন্ডি 32-এ, সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। শেখ হাসিনার রায় ঘিরে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তল্লাশির পাশাপাশি চলে জিজ্ঞাসাবাদও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও জারি রয়েছে অতিরিক্ত সতর্কতা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে নিরাপত্তার চাদর, রাজধানী জুড়ে অতিরিক্ত সতর্কতা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায়কে কেন্দ্র করে ভোর থেকেই কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল জোরদার করে, চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। অন্য দিনের তুলনায় রাস্তায় যান চলাচল কিছুটা কম ছিল। হাইকোর্ট এলাকা, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর পর্যন্ত নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় শিক্ষা ভবনমুখী সড়ক।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের তল্লাশি করতে দেখা যায়। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও জারি করা হয় অতিরিক্ত সতর্কতা। তৃতীয় টার্মিনালে মোতায়েন করা হয় 1 প্লাটুন পুলিশ। এদিন সকালে বিমানবন্দর স্টেশনে উত্তরা আর্মি ক্যাম্প ও র্যাব ডগ স্কোয়াডের যৌথ তল্লাশিতে একতা এক্সপ্রেস ট্রেনের বগি থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, 1 রাউন্ড অ্যামুনিশন ও 4টি ককটেল বোমা। চালের বস্তায় লুকানো এসব বিস্ফোরক উদ্ধারের পর 4 সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় সেনা ক্যাম্পে। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার হবে দেশ রক্ষার নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষ স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। নবজাতক জন্ম লাভ করছে, সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে, আনন্দদায়ক করতে পারি, এটা মনে রাখতে হবে। আমরা শুধু একটা নির্বাচন করছি, একটা সরকার বদলে একটা সরকার করছি, ওরকম তো না। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা, এটার কোনো অল্টারনেটিভ নাই। ভোট রক্ষা মানে দেশ রক্ষা। এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হলে। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমাদের থাকবে না। কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শতবর্ষর নির্বাচন যেটা, সেটা সঠিক হতে হবে, যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এতজন আত্মহুতি দিল, সেই জিনিসটা মনে রাখা। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসি বলেও জানান তিনি। এ সময় হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার, আচরণবিধির প্রতি পালনে সকলের জন্য ইসির কঠোর অবস্থান সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচনের সামনে রেখে সোমবার 12টি রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দিনের সংলাপ করছে ইসি। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান দলগুলোর প্রতিনিধিরা। এ সময় দ্রুততম সময়ে লুটের অস্ত্র উদ্ধারের তাগিদ দেন তারা। সম্ভাব্য সমাধান বুথ সংখ্যা বেশি করা, ভোট কেন্দ্র বেশি করা, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্ট ইলেকশন হচ্ছে, সো এখানে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। আপনাদের হাত দিয়ে হচ্ছে ব্যাপক জনগণের স্বপ্ন বাস্তবায়ন হবে, কিন্তু এই কমিটমেন্টটা আমাদেরকেও বেশি থাকা উচিত আপনাদের। কমিশনাররা জানান, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও এআই অপব্যবহার রোধে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগানো হচ্ছে। সকল বাহিনীর প্রধানদের সাথে এবং তাদের প্রতিনিধিদের সাথে ইতোমধ্যে মিটিং করেছি। ক্রস বর্ডার মুভমেন্ট থেকে শুরু করে এই ধরনের প্রবণতাগুলো নিয়ে আমরা সচেতন আছি, কাজ করছি, তবে সবার সহযোগিতা দরকার। বর্তমান নির্বাচন কমিশন আরপিও, আচরণবিধি এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনগুলো
যথাসম্ভব মজবুত করার চেষ্টা করেছে যাতে নির্বাচন কমিশন শক্তভাবে সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির সক্ষমতা থাকলেও কোনো দল অসহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। সংলাপের জন্য 19 নভেম্বর বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 20 নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোতে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড ক্রয় বিক্রি বন্ধ, তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে মিলবে এ সেবা। এদিকে ছেঁড়া ফাটা নোট বদলানোর ক্ষেত্রে নিকটস্থ ব্যাংকের শাখায় সেবা নিতে পারবেন গ্রাহকরা, তবে আগুনে পোড়া নোট মূল্যায়নের দায়িত্ব থাকছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতে। এক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সব ব্যাংকে সঞ্চয়পত্র বন্ডের ক্ষেত্রে গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চিত হচ্ছে, তাই বাংলাদেশ ব্যাংকে এই সেবা বন্ধ করলে ক্ষতি হবে না। যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলো দীর্ঘ সময়ের পরিক্রমায় তারা এই সেবাদানে অভ্যস্ত এবং তাদের দেশের আনাচে কানাচে অসংখ্য ব্যাংক শাখা রয়েছে, অতএব যেহেতু গ্রাহকের সেবা প্রাপ্তির কোনো ঘাটতি হবে না, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ ব্যাংক এটাকে বন্ধ করে দিচ্ছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মলার মার্কস। একে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য আখ্যা দিয়েছেন নৌ উপদেষ্টা। চুক্তি সে অনুষ্ঠানে দাবি করা হয়, এই চুক্তি দেশের জন্য হুমকি নয়, বরং পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা। যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টমস প্রক্রিয়ায় লেগে যায় 7 থেকে 8 দিন। এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মার্কসের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে চুক্তির আলোকে লালদিয়া চরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি নতুন টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি। এই চুক্তিতে শুধু বাংলাদেশের বন্দরের সক্ষমতায় বৃদ্ধি পাবে না, পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতি এগিয়ে যাবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, এমনটাই জানিয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 4টি সমুদ্র বন্দর, একটি গভীর সমুদ্র বন্দর, একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে। আর তার প্রথম পদক্ষেপ লালদিয়া কন্টেইনার টার্মিনাল চুক্তি। অল্প সময়ের মধ্যে চুক্তি সই নিয়ে নানান সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, কোনো শঙ্কা নয়, বরং অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান লালদিয়া টার্মিনালের চুক্তি। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে, যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। উপদেষ্টার দাবি, ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে এপি মার্কসের সঙ্গে করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই লালদিয়া টার্মিনাল চুক্তি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এইটা আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা তার স্টাফকে জিজ্ঞেস করেন, এটা আমাকে জিজ্ঞেস না করাই ভালো। আপনি বলছিলেন 2 প্রক্রিয়াতে আমরা চিঠি পাঠাবো ভারতকে, তারপরে প্রক্রিয়াগুলোকে মানে এখানে কি আইন, স্বরাষ্ট্র সবাই এসে আপনাকে জানাবে? না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো, যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যানজটের দুর্ভোগ কমাতে গত 7 মাসে 2 সিটিতে 70টি ডাইভারশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তবে কোথাও কোথাও সুফলের চেয়ে বেড়েছে অসহনীয় দুর্ভোগ, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সেলিম আহমেদের ছবিতে
ওয়ালিউল সাকিবের রিপোর্ট। রাজধানীর যানজট কমাতে সম্প্রতি ৭০টি জায়গায় ডাইভারশন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বেশিরভাগ ক্ষেত্রেই এর সুফল মিললেও নগরবাসীর দাবি কিছু জায়গায় ঘটেছে চরম বিপত্তি। নতুন ডাইভারশন ঘিরে নতুন করে ভোগান্তিতে পড়েছেন অনেক এলাকার যাত্রী ও বাসিন্দারা। যেমন পুরান ঢাকার ধুলাইখালের পুরো এলাকাটি এই ডাইভারশনের কারণে ধুঁকছে। আগে রায় সাহেব বাজার মোড় হয়ে নিম্ন আদালতের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে থামতো সদরঘাটের বাসগুলো। বর্তমানে রায় সাহেব বাজার থেকে সোজা ধুলাইখাল হয়ে বানিয়ানগরে ইউটার্ন নিয়ে আবার রায় সাহেব বাজার হয়ে চলে যাচ্ছে গন্তব্যে। বাস ঢুকার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য প্রচন্ড লস হইতেছে। এখানে পার্টিরা দূরে দূর থেকে আসতে পারতেছে না। বাস কিনা যেমনি ঢুকে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে যাত্রী ও বাসিন্দারা তো বটেই, দুর্ভোগে আছেন ওই এলাকার ব্যবসায়ীরাও। গাড়ির ধীরগতি আর তীব্র যানজটে চলাফেরাই কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন এই নিয়মের ভুক্তভোগী সদরঘাটের যাত্রীরা। অভিযোগ আছে বাস ড্রাইভার ও হেলপারদেরও। আমাদের এই রোডে চলতে ভীষণ পরিমাণ কষ্ট হয়। দুনিয়ার যানজট সদরঘাটেই ভালো ছিল। একদিকে সড়কে যানজট, অন্যদিকে ফুটপাত ও সড়ক দখলে থাকায় নাকাল হচ্ছেন পথচারীরাও। তীব্র যানজট আর গাড়ির ধীরগতি হয়ে দাঁড়িয়েছে ধুলাইখালের গলার কাঁটা। তবে সদরঘাটের বাস নিয়ে বিকল্প কোনো চিন্তা নেই খোদ কর্তৃপক্ষের কাছেও। বাসগুলো ওদিকে যাওয়ার ফলে ওখানকার ট্রাফিক তো একটু বেড়েছে খুব স্বাভাবিকভাবেই। যে অসুবিধাগুলি হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমরা এটাকে স্মুথ করার চেষ্টা করছি। ভাঙা রাস্তাগুলিকে রিপেয়ার করতে হবে, তাহলে দেখবেন যে গাড়ি অত্যন্ত দ্রুত চলতে পারবে এবং এখানে যানজটের পরিমাণ একেবারেই কমে যাবে। এসব কারণে ধুলাইখালের 10,000-এরও বেশি দোকানের 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানই এখন হুমকির মুখে। মূল কারণ ধুলাইখালের স্থবির সড়ক। শুধু ধুলাইখাল নয়, গোটা রাজধানীতে ডাইভারশনের কারণে বেশ কিছু জায়গায় এমন দুর্ভোগ নিত্যদিনের। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ট্রাফিক বিভাগ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের খবর। বরিশালে থামছে না অবৈধ দখলদারদের দৌরাত্ম্য। ফুটপাত থেকে সড়ক সবটাই দখলের মহোৎসব। উচ্ছেদের মাস না পেরোতেই ফের দখল। মাসে অর্ধ কোটি টাকার চাঁদাবাজি হয় কেবল সড়ক থেকেই। যদিও সংশ্লিষ্টরা বলছেন উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অপূর্ব পরিপটে বিস্তারিত। বরিশাল শহরের বান্দ রোড এলাকার কেডিসি কলোনির প্রবেশদ্বার। কয়েকদিন আগে এখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও মাস না পেরোতেই তা আবার দখলে নিয়েছে দোকানিরা। এমন অবস্থা বরিশাল মহানগরী জুড়েই। একদিকে উচ্ছেদ আর অন্যদিকে দখলে নাজেহাল বাসিন্দারা। অভিযোগ উঠেছে খোদ সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই গড়ে উঠেছে এসব দোকান। সিটি কর্পোরেশনে গেছে, আমরা তো অসহায় মানুষ, তার স্যারের কাছে যাইতে স্যার অনেক বিরক্ত হয়ে তারপর বলছে যে আপনারা রাজার মতন করে নেন। এলাকার বর্ডার আমরা নিরিবিলি বইয়া চা পানি খামু, আমরা অফিস বানাইছি। শহরের বেলস পার্ক, চৌমাথা লেক পার্ক, পোর্ট রোড, গির্জা মহল্লা, চকবাজার, বগুড়া রোড ও নাজির মহল্লা সহ অন্তত 20টি এলাকার ব্যস্ততম সড়ক দখলে রয়েছে ভ্রাম্যমাণ দোকানি ও অবৈধ পার্কিংয়ের। অভিযোগ রয়েছে এসব দোকান থেকে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রাস্তাঘাটে যানজট হয় এবং গাড়ি ঘোড়া স্লো হয়ে যায়। ওটা তো ভাই জানি না, করে মানে স্লিপ দেয়, বুঝছেন, সিটি কর্পোরেশনের, ওটা দিয়ে টাকা নেই। অবৈধ দখল আর উচ্ছেদের খেলায় ভোগান্তিতে স্থানীয়রা। শিগগিরই স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর। এই যে অনেক গাড়ি থাকে, হাঁটতে সমস্যা, বাচ্চা নিয়ে হাঁটতে পারি না। আমরা চাই রাস্তার মতো থাকুক। যদিও শহরের ব্যস্ততম এলাকাগুলো অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সিটি প্রশাসক। কেউ স্থায়ীভাবে করে থাকে এটা আমি কখনোই অনুমোদন দেব না। প্রয়োজনে আবার অভিযান চালাবো। 57 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগরীতে প্রতিনিয়ত বাড়ছে মানুষের সংখ্যা। পর্যাপ্ত কর্মসংস্থানের মধ্য দিয়ে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি আপেল কিংবা কমলা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু চড়া দামের কারণে মৌসুমেও এসব ফল কিনতে লাগাম টানতে হচ্ছে ক্রেতাদের। আমদানিকারকরা বলছেন আমদানিতে উচ্চ শুল্কের কারণে ফলের বাজারে অস্থিরতা। এতে চাহিদা যোগান তত্ত্বে হেরফের হয়ে আসন্ন রমজানে বিদেশি ফলের দাম আরও বাড়ার আশঙ্কা তাদের। এদিকে বিলাসী আমদানি পণ্যের তালিকা থেকে আপেল, কমলা সহ 5 ফলকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। নানা জাতের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা। তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা।
বেশ কিছুদিন ধরে আপেল 350 থেকে 400, মাল্টা 280, কমলা 340 থেকে 360, আনার 500 থেকে 600 আর আঙুর বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকায়। মৌসুম শুরু হলেও দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তেরই অনেকটা নাগালের বাইরে এসব ফল। সাধারণ নিরীহ গরিব মানুষ যারা কিনতে আইলে দুইটা কিনে। অন্য বছর আমরা যে দামে বিক্রি করি ওই দামে এবার আমরা কিনে আনতে পারতেছি না। গেছে বারে থেকে এবার আরো বেশি আসছে দাম। খুচরা বাজারে যখন এমন বেহাল দশা, তখন সদরঘাটের বাদামতলী পাইকারি বাজারের কি অবস্থা? আমদানিকারকদের দাবি, উচ্চ শুল্কের জাতাকলে পিষ্ট ফলের বাজার। আসছে রমজানে ফলের বাজার আরো চড়ার শঙ্কা তাদের। ফলের যে শুল্ক বর্তমানে খুব উচ্চ মাত্রায়, রমজান খুব বেশি একটা দূরে না। তো আমরা যদি এখন ফলগুলো আমদানি করতে না পারি, তখন আমাদের একটা ঘাটতি বা একটা সংকটের সম্মুখীন হতে হবে। ফলের বাজার সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানি করা আপেল, কমলা, মাল্টা, আনার, আঙুর, নাশপাতিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ফলটাকে বিলাস পণ্য হিসেবেও আসলে এখানে আইডেন্টিফাই করাটা অযৌক্তিক। দেশীয় উৎপাদিত ফল এবং আসলে আমদানি করা ফল, সেগুলোর মধ্যেও একটা সুস্থ প্রতিযোগিতা দরকার, যেন এই ফল কেনার ক্ষেত্রে ক্রেতারা বড় রকমের বৈষম্য শিকার না হন। এছাড়া দেশে এসব ফলের বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অভিযানে অংশ নিতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উত্তেজনা ক্রমশ বাড়ছেই। দেশটিতে সরাসরি হামলার ঘোষণা না দিলেও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি, মাদুরো সরকারকে লক্ষ্য করে ধারাবাহিক নিষেধাজ্ঞা সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ দুদেশের দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেছে। স্থানীয় সময় রোববার ক্যারিবীয় উপকূলে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অপারেশন সাদার্ন স্পিয়ার নামে এই অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা। সামরিক উপস্থিতি বাড়ানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, মাদুরো প্রশাসন তার সঙ্গে কথা বলতে চায়, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কারাকাস। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলসকে চলতি মাসে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। মাদুরো ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই সংগঠন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাঠাতো বলে অভিযোগ করেছেন রুবিও। এক বিবৃতিতে বলা হয়, কার্টেল দে লস সোলস, ট্রেন দে আরাগুয়া ও সিনালোয়া কার্টেলের মতো সন্ত্রাসী সংগঠন যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়ানোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপে মাদক পাচার করছে। যদিও মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের বড় উৎস ভেনেজুয়েলা নয়। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় একদিনে প্রাণ গেছে আরও 4 ফিলিস্তিনির। আগ্রাসনের মধ্যে ঝড়, বৃষ্টি ও ঠান্ডায় নতুন সংকটে বাস্তুচ্যুতরা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি এখন নতুন আতঙ্কে গাজাবাসী। কেন্দ্রীয় গাজার আল জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে ভেঙে পড়েছে অস্থায়ী তাঁবু। দুর্দশায় জীবন কাটাচ্ছে বাস্তুচ্যুত পরিবারগুলো। বিছানা, কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই ভিজে গেছে বৃষ্টিতে। মাথার উপর ছাদ না থাকায় দুর্দশা আরও চরম পর্যায়ে পৌঁছেছে গাজার বাসিন্দাদের। এদিকে গাজাসহ অধিকৃত পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরের তুবাস শহরের দক্ষিণে অবস্থিত ফারোয়া শরণার্থী শিবিরে 15 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া জেনিনের পশ্চিম অংশে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। দক্ষিণ লেবাননের আল মানসুরি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় স্কুল প্রধান নিহত হয়েছেন। তার গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
জেরুজালেমের ক্যাবিনেট সভায় হামাসকে অস্ত্রহীন করার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, কোনো শর্তেই পশ্চিম তীর বা গাজার অংশে ফিলিস্তিনের রাষ্ট্রকে মেনে নেবে না ইসরায়েল। আরও বলেন, গাজার অংশে হামাসের অস্ত্রহীন করার প্রক্রিয়া সহজ বা কঠিন যেভাবে হোক তা বাস্তবায়িত হবে। এটি শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। এরই মধ্যে গাজার পূর্বাঞ্চলে বুলডোজার ও হামাসের সদস্যদের সাহায্যে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলের মরদেহের বিনিময়ে 15 জন ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেওয়া হবে। এখনও 3টি মৃতদেহ উদ্ধার বাকি রয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। রাজশাহী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইল ফলক বলছে রাজনৈতিক দলগুলো, নির্বাচনের আগে সাজা কার্যকরের দাবি। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। এ ছিল 5টার সময় সংবাদে। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।